হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরো একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। তো যারা পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস মেন্স দিচ্ছ তাদের ক্ষেত্রে ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা ডাব্লিউবিপি এসআই দিচ্ছ তাদেরও ক্ষেত্রে ক্লাসটি সমানভাবে গুরুত্বপূর্ণ। তো প্রথমত আমাদের একটি প্যাসেজকে ট্রান্সলেশন করতে হলে যে বিষয়গুলি আগে জানতে হবে সেগুলি হচ্ছে, প্রথমত আমাদের টেন্স জানতে হবে, অর্থাৎ প্যাসেজটি কোন টেন্সে লেখা আছে, দেন সাবজেক্ট, দেন ভার্ব, দেন অবজেক্ট। এগুলো হচ্ছে প্রাইমারিলি আমাদের কাজ, যেটা প্রাথমিকভাবে আমাদেরকে খুঁজতে হয়। দেন ওয়ান বাই ওয়ান যে সমস্ত রিমেনিং থাকবে সেগুলি কিন্তু আমাদের আইডেন্টিফাই করতে হবে এবং সেগুলি আমাদের এক এক করে বসাতে হবে। তো তাহলে কিন্তু আমরা প্রকৃত যে ট্রান্সলেশন শেখা সেটা করতে পারবো। তো চলো আজকে সেইভাবেই শেখাবো। তো প্রথমত যে লাইনটি আছে আমরা দেখব যে টেবিলের ওপর একটা পিতলের ঘন্টা থাকতো। থাকতো থাকতো থেকে আমরা কিন্তু এখানে কিছু হ্যাবিচুয়াল অর্থাৎ পাস্টের কিছু হ্যাবিচুয়াল ওয়ার্কের ইঙ্গিত পাচ্ছি। তো থাকতো, বলতো, খেতো, যেত, এই টাইপের যদি সেন্টেন্স থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ টু অথবা উডের ব্যবহার করি এবং সেটা অবশ্যই তারপরে যে ভার্ব থাকে 1 নম্বর ফর্ম বসাই। আর সেটা যদি কন্ডিশনাল সেন্টেন্স হয় তো সেক্ষেত্রে আমরা বি ভার্ব অর্থাৎ ডিরেক্ট আমরা বিও বসাতে পারি। তো এই ক্ষেত্রে কিন্তু সেন্টেন্সটি ঠিক এরকমই হবে যে যেহেতু ঘন্টা থাকতো কোথায়, একটা টেবিলের ওপর, তো কারো নির্দিষ্ট বা কোনো ব্যক্তিগতভাবে কাউকে বোঝাচ্ছে না, তো সেই কারণে আমরা দেয়ার দিয়ে শুরু করব। আর এই দেয়ার হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার। কারণ কি, ইন্ট্রোডাক্টরি দেয়ারের ক্ষেত্রে কোনো ব্যক্তিগত থাকার প্রয়োজন নেই, অর্থাৎ অব্যক্তিগত বস্তু যখন থাকে তখন আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার বা ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করি। তো দেয়ার অর্থাৎ প্লেস বোঝালে আমরা তখন ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করি, আর যখন কোনো বস্তু বোঝায় তখন আমরা ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করি। তো এই ক্ষেত্রে দেয়ার ইউজ টু বি অর্থাৎ থাকতো, সেখানে থাকতো এ ব্রাশ বেল অর্থাৎ একটা পিতলের ঘন্টা। তাহলে সাবজেক্ট কি থাকতো, এ ব্রাশ বেল। কোথায় থাকতো, অন দ্য টেবিল। আর এটা কি, এটা হচ্ছে ইউজ টু বি অর্থাৎ থাকতো। তো দেয়ার দিয়ে যেহেতু শুরু করেছি আমরা প্রথমেই কিন্তু দেয়ার ইউজ টু বি অর্থাৎ সেখানে থাকতো এই ব্রাশ বেল। কি থাকতো, এটা হচ্ছে অবজেক্ট। সেখানে থাকতো একটা, তো কি, পিতলের ঘন্টা, সরি এটা একটা পিতলের ঘন্টা থাকতো। আর এখানে সাবজেক্ট কিন্তু নেই, সাবজেক্ট অর্থাৎ যিনি নির্দিষ্ট ব্যক্তি সেই নির্দিষ্ট ব্যক্তি নেই, সেই কারণে কিন্তু আমাদের দেয়ার দিয়ে শুরু করা। তো কোথায় থাকতো, অন দ্য টেবিল, টেবিলের ওপরে। বা আমরা বলতে পারি যে দেয়ার ইউজ টু বি এ মেটাল, কি, এ মেটাল বল বেল, বা আমরা বলতে পারি অ্যান অ্যালয় বেল, বা এ ব্রোঞ্জ অর্থাৎ পিতল টাইপের বল বেল, সরি, অন দ্য টেবিল, টেবিলের উপরে। তো চলো এর পরের বাক্যটি দেখি। পরের বাক্যটি আছে সেইটা অর্থাৎ সেই ঘন্টাটার কথা বলা হচ্ছে, বাজালে বুঝতে পারতাম, কি, ডাকছেন অর্থাৎ কেউ ডাকছেন বা তিনি ডাকছেন। তাহলে কি আমরা বলবো, যখন সেই ঘন্টাটা বাজানো হতো তখন বুঝতে পারতাম কেউ বা তিনি ডাকছেন বা ডাকছিলেন। তাহলে when, যখন, দ্যাট ওয়াজ রাং অর্থাৎ সেইটা বলতে কি, ওই ঘন্টাটার কথা বলা হচ্ছে, কি, সেই ব্রাশ বেলের কথা বলা হচ্ছে, কিন্তু সেই ব্রাশ বেল। তাহলে এখানে দ্যাট বলতে সেই ব্রাশ বেলের কথা বলা হচ্ছে। when that was rung by someone, এখানে যে by someone সেটা কিন্তু সাইলেন্ট রয়েছে, by someone। তো এটা যেহেতু সাইলেন্ট বাক্যের ক্ষেত্রে, তো আমাদেরও এখানে লেখার প্রয়োজন নেই, সেই কারণে সাইলেন্টই রেখেছি। when that was rung, যখন ওটা বাজানো হতো, দ্যাট কিন্তু এখানে সাবজেক্ট। আর কারণ এখানে আমরা যেহেতু প্যাসিভ ভয়েস করছি, তো প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে এই যে যে ব্রাশটা বা ব্রাশের যে বেলটা, সেই ব্রাশের বেল যিনি বাজাতেন সেই সাবজেক্ট যেহেতু এখানে উজ্জ্ব আছে অর্থাৎ সাইলেন্ট আছে, তো আমরা প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে এই ব্রাশ বেলটাকে কিন্তু সাবজেক্ট করব, যেটা করা হয় সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে। তো দ্যাট ওয়াজ রাং, সেটাকে বাজানো হতো, বাই সামওয়ান আই নিউ, এবং কমা দিলাম কারণ হোয়েন দিয়ে শুরু করলে আমরা কমা দেব। আই নিউ, আমি বুঝতে পারতাম, বা আই আন্ডারস্টুড হি ওয়াজ কলিং, তো হি ওয়াজ কলিং মি,
বুঝতুম ডাকছেন, ডাকছেন কি আমাকে, আমাকেও কিন্তু এখানে সাইলেন্ট, অর্থাৎ মি যেটা সেটাও কিন্তু সাইলেন্ট, তো প্রয়োজন নেই যেহেতু সাইলেন্ট আছে। তো আমাকে তিনি ডাকছেন এটা বা আমাকে ডাকছিলেন এটা আমি বুঝতে পারতাম। তো এখানে আবার সাবজেক্ট, দেন V2 অর্থাৎ নিউ, শি ওয়াজ কলিং মি, তো আমাকে ডাকছিলেন অর্থাৎ এখানে আবার সাবজেক্ট, দেন অক্সিলারি ভার্ব, দেন ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ এখানে কিন্তু আবার কি ব্যবহার করা হয়েছে, এখানে কিন্তু আবার পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ অ্যাকর্ডিং টু দ্য সেন্টেন্স আমাদেরকে কিন্তু এগোতে হবে, যেভাবে সেন্টেন্স থাকবে সেইভাবে আমাদেরকে লিখতে হবে। তো এটা আমরা অন্যভাবেও লিখতে পারি যে when that was rung by someone, বা when that was, রাঙের জায়গায় আমরা বলতে পারি কি সাউন্ডেড, সাউন্ডেড মানেও বাজানো হতো, বা চিমড বলতে পারি, চিমড আওয়াজ করা হতো বা বাজানো হতো কি আই নিউ বা আই আন্ডারস্টুড, আমি বুঝতে পারতাম, আই আন্ডারস্টুড বা আই রিয়ালাইজড, আমি বুঝতে পারতাম, বা আই পারসিভড, বা আই পারসিভড আমি বুঝতে পারতাম, বা আই রিকগনাইজড বলতে পারি, আই রিকগনাইজড আমি বুঝতে পারতাম, হি ওয়াজ কলিং মি বা হি ওয়াজ কলিং তিনি ডাকছিলেন, বা হি ওয়াজ সামনিং বলতে পারি, হি ওয়াজ সামনিং, বা হি ওয়াজ ইনভাইটিং, বা হি ওয়াজ বেকনিং, নির্দেশ করা, ডাকা, ইনভাইট করা, আমন্ত্রণ করা। তো এইভাবে কিন্তু লেখা যেতে পারে, তোমরা অবশ্যই এগুলো লিখে নেবে। চলো পরের সেন্টেন্সটা দেখব। পরের সেন্টেন্সটি আছে একদিন সকালে ঘন্টার শব্দে আমরা একসঙ্গে সবাই ছুটে এসেছিলাম। এখানে কি এসেছিলাম, এসেছিলাম হবে। তো একদিন সকালে প্রথমত আমরা লিখব একদিন সকালে, তো অন মর্নিং, বা আমরা এখানে বলতে পারি অন ডে মর্নিং, কি অন ডে মর্নিং, দুটোই কারেক্ট। তো অন মর্নিং বা অন ডে মর্নিং, একদিন সকালবেলায় কি ঘন্টার শব্দে, অ্যাট দ্য সাউন্ড অফ দ্য বেল, ঘন্টার শব্দে, তো এখনো কিন্তু সাবজেক্ট আসেনি, ঘন্টার শব্দে উই, এবার শুরু হলো সাবজেক্ট, কি উই অল, আমরা প্রত্যেকেই, তো এখানে হচ্ছে সাবজেক্ট বোঝাচ্ছে, উই অল রাস্ট, V2 আমরা সবাই ছুটে গেলাম, ইন টুগেদার একসাথে, তো আমরা সবাই একসাথে ছুটে গেলাম। তাহলে একদিন সকালবেলা অ্যাট দ্য সাউন্ড অফ দ্য বেল, ঘন্টার শব্দে আমরা একসঙ্গে সবাই ছুটে এসেছিলাম, উই অল রাস্ট ছুটে গিয়েছিলাম, ইন টুগেদার বা ছুটে এসেছিলাম, ইন টুগেদার অর্থাৎ একসাথে। বা আমরা এটাকে বলতে পারি অন্যরকম ভাবে যে অন মর্নিং অ্যাট দ্য সাউন্ড বা অ্যাট দ্য নয়েজ বলতে পারি, অ্যাট দ্য নয়েজ বা অ্যাট দ্য টোন বা অ্যাট দ্য কি অ্যাট দ্য রিজোন্যান্স, সেই আওয়াজে, সেই বেলের আওয়াজে উই রাস্ট আমরা ছুটে গেলাম বা উই হারিড। তো রাস্ট কখন ব্যবহার করা হয়, যখন দ্রুত গতিতে ছুটে যাওয়া, বা আমরা র্যান বলতে পারি দৌড়ে গেলাম, বা ড্যাশড বলতে পারি ছুটে গেলাম, ইন টুগেদার অর্থাৎ একসাথে, বা জয়েন্টলি বলতে পারি আমরা জয়েন্টলি একসাথে, বা আমরা বলতে পারি কালেকটিভলি সমষ্টিগতভাবে, বা কি সাইমালটানিয়াসলি মিলিতভাবে। তো এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। চলো আমরা পরের সেন্টেন্স দেখব। পরের সেন্টেন্স আছে উনি হাসতে লাগলেন, বললেন তোমরা কিন্তু সহজে শুনতে পাও না, আমি তো অনেকক্ষণ বাজাচ্ছি, অর্থাৎ আমি তো অনেকক্ষণ ধরে বাজাচ্ছিলাম। তাহলে উনি হাসতে লাগলেন, সাবজেক্ট হচ্ছে হি, হাসতে লাগলেন, তো এখানে নাউন অর্থাৎ এখানে কিন্তু জিরান্ডের ব্যবহার করা হচ্ছে, কি এখানে জিরান্ড। তো হাসতে লাগলেন, এখানে লাফিংটা কি, লাফিংটা জিরান্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ এখানে লাফিংটা কিন্তু নাউন, তো এই কারণে আমরা এটাকে জিরান্ড বলছি। তো এখানে অ্যাজ এ নাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে। হি স্টার্টেড, এখানে ভার্ব
তো মেন ভার্বের কাজ করছে স্টার্টেড, শুরু করলেন, হি স্টার্টেড, তিনি শুরু করলেন, লাফিং, হাসি শুরু করলেন, অ্যান্ড এবং হাসতে লাগলেন ও বললেন। তো আমরা তো পরপর দুটো ভার্ব বসাতে পারবো না, যে হি স্টার্টেড সেইড এইভাবে বসাতে পারি না, কারণ এটা ইনকারেক্ট। তা এই কারণে আমরা কিন্তু অ্যান্ড যুক্ত করলাম। হি স্টার্টেড লাফিং, তিনি হাসতে শুরু করলেন, অ্যান্ড সেইড, তো এখানে আবার দ্বিতীয় ভার্ব শুরু করলাম অ্যান্ড দিয়ে, এবং বললেন ইউ পিপল, অর্থাৎ তোমরা, এখানে তোমরাকে বলা হচ্ছে ইউ পিপল, কিন্তু সহজে শুনতে পাও না, তাহলে ইউ পিপল ডু নট হিয়ার ইজিলি, তোমরা সহজে শুনতে পাও না, বা তোমরা মানুষজনরা সহজে শুনতে পাও না। তো শুনতে পাও না সহজে, তো এটা আবার ন্যাচারালি আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখছি, কারণ এখানে কি সাধারণভাবে সাধারণ কথাবার্তা বলা হচ্ছে, অর্থাৎ যে সেদিনই শুধু শুনতে পাইনি তেমনটা নয়, সে সচরাচর শুনতে পায় না যেটা, তো সেই কারণে বলা হচ্ছে ইউ পিপল ডু নট হিয়ার ইজিলি। আই হ্যাভ বিন রিঙ্গিং ইট, আমি এটা বাজাচ্ছি, সাবজেক্ট, তো এখানে হ্যাভ বিন ব্যবহার করা হয়েছে। তো হ্যাভ বিন কখন ব্যবহার করা হয়? হ্যাভ বিন তখনই ব্যবহার করা হয় যখন কিনা কোনো একটি কাজ কিছুক্ষণ আগে শুরু হয়ে, অর্থাৎ পাস্টে কোনো কাজ শুরু হয়ে, তো সেটা কিন্তু প্রেজেন্টেও চলছে, তো সেই কাজকে বোঝানোর জন্য আমরা, অর্থাৎ কিছু সময়ের জন্য চলতে থাকা কাজকে, যেটা অতীতে শুরু হয়ে বর্তমানে তার প্রভাব রয়েছে বা চলছে এখনো, সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। তো সেই ক্ষেত্রে এখানে ব্যবহার করা হয়েছে আই হ্যাভ বিন রিঙ্গিং, তো এখানে রিং এর সাথে আইএনজি যোগ করা হয়েছে, আমি বাজাচ্ছি ইট, এটাকে বাজাচ্ছি, অর্থাৎ ওই ঘন্টাটাকে বাজাচ্ছি, অবজেক্ট কি ফর কোয়াইট এ হোয়াইল, এ হোয়াইল হচ্ছে কিছুক্ষণের জন্য, আর ফর কোয়াইট এ হোয়াইল মানে অনেকক্ষণ ধরে। ফর কোয়াইট এ হোয়াইল, দিস ইজ এ কাইন্ড অফ ফ্রেজ, যার মানে হচ্ছে অনেকক্ষণ ধরে বাজাচ্ছি, তো আমি এটাকে অনেকক্ষণ ধরে বাজাচ্ছি। তো এটা আমরা অন্যভাবেও লিখতে পারি, যে হি বিগান, স্টার্টের পরিবর্তে বিগান বলতে পারি, হি বিগান লাফিং, হি স্টার্টেড লাফিং, হি কমেন্সড লাফিং, হি কমেন্সড লাফিং, and said you people do not hear easily, বা you people do not listen বলতে পারি আমরা, কি listen, do not listen, বা perceive বলতে পারি, তোমরা সহজে বুঝতে পারো না, তোমরা সহজে শুনতে পাও না, বা তোমরা সহজে নির্ধারণ করতে পারো না, ডিটেক্ট বলতে পারি, ইজিলি অর্থাৎ সহজেই, বা আমরা যেটা বলতে পারি যে রেডিলি অর্থাৎ তাড়াতাড়ি, রেডিলি, রেডিলি, ইজিলি, বা স্মুথলি বলতে পারি, স্মুথলি, মসৃণ ভাবে, বা এফোর্টলেসলি, এফোর্টলেসলি অর্থাৎ সহজেই বুঝতে পারো না তোমরা। আর আই হ্যাভ বিন রিঙ্গিং ইট, এটা আমি বাজাচ্ছি, ফর কোয়াইট এ হোয়াইল অর্থাৎ অনেকক্ষণ ধরে। তো চলো আমরা পরের বাক্যটি দেখব। নেক্সট সেন্টেন্স আছে এই লও, অর্থাৎ এই নাও, তোমার বাবাকে একখানা পত্র লিখলাম, লিখলাম, তো এখানে আবার কিন্তু আমরা লিখলাম থেকে, অর্থাৎ এই যে বর্তমানে আবার কথা বলা হচ্ছে, তো লিখলাম বলতে এখানে লিখেছি, এই নাও আমি তোমার বাবার জন্য একটি পত্র লিখেছি, এমনটাই হওয়া উচিত। তো হেয়ার টেক ইট, এই নাও, বা এখানে দিলাম এই যে এই নাও, টেক ইট, তো এটা কিন্তু অর্ডার সেন্টেন্স। তো হেয়ার টেক ইট, বা শুধু টেক ইটও বলতে পারতাম, এই নাও, কারণ অর্ডার সেন্টেন্সে আমরা জানি ভার্ব দিয়ে শুরু হয়, দেন বাদ বাকি আমরা অবজেক্ট বা সাবজেক্ট বা যাই খুশি বসাই না কেন, আমরা প্রথমে সেটা কিন্তু ভার্ব দিয়ে শুরু করি। তো তারপরে কি হবে, আই হ্যাভ রিটেন, অর্থাৎ এখানে কিন্তু সাবজেক্ট, তো আই হ্যাভ রিটেন এটা কিন্তু আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হচ্ছে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কেন ব্যবহার করা হচ্ছে, কারণ বর্তমানে কথা বলা হচ্ছে, তো এটা ইতিমধ্যেই লিখেছে, তো এই কারণে কিন্তু বলা হচ্ছে যে আই হ্যাভ রিটেন, আমি লিখেছি, এ লেটার, কি লিখেছি, এটা হচ্ছে অবজেক্ট, তো এখানে হচ্ছে ভার্ব, এবং ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করা হয়েছে, কারণ আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্বের পরে ভার্বের থার্ড ফর্ম বসানো হয়, দেন অবজেক্ট বসানো হয়। আমি একটি চিঠি লিখেছি টু ইয়োর ফাদার, তোমার বাবাকে লিখেছি, তো এই নাও তোমার বাবাকে একখানা পত্র লিখেছি। তো হেয়ার টেক ইট, আই হ্যাভ রিটেন এ লেটার টু ইয়োর ফাদার, বা হেয়ার টেক ইট, আই হ্যাভ কম্পোজড, রচনা করেছি, অর্থাৎ সেম মিনিং, কম্পোস্ট করা, বা পেন্ড, আমরা পেন মানে জানি কি কলম, কিন্তু পেন্ড মানে লেখা, তো সেটাকে ভার্বে পরিণত করা হলো নাউন থেকে, বা অথর্ড বলতে পারি, অথর্ড অর্থাৎ লেখা, এ লেটার টু ইয়োর ফাদার। তো চলো পরের সেন্টেন্স দেখব। পরের সেন্টেন্স আছে
কাল উনি আমায় কবিতায় চিঠি লিখেছেন, অর্থাৎ এখানে কিন্তু আবার লিখেছিলেন, তো গতকালকের কথা বলা হচ্ছে। তো এখানে আমাদের বুঝে নিতে হবে, সেন্টেন্সের কিন্তু মুড বুঝে নিতে হবে আমাদের। তো ইয়েস্টারডে অর্থাৎ গতকাল, উনি মানে হি সাবজেক্ট, আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো এখানে যেহেতু প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স হলে তো সেটা কোনো করতো, অর্থাৎ সেক্ষেত্রে ডিফারেন্স আসতো, তো দরকার নেই, যেহেতু পাস্টে আছে আমরা রোট লিখবো V2। তো হি রোট তিনি লিখেছিলেন, মি আমাকে, এটা হচ্ছে সেকেন্ডারি অবজেক্ট, তিনি আমাকে লিখেছিলেন এ লেটার। তো এটা হচ্ছে আমরা প্রাইমারি অবজেক্ট ধরবো, কি লিখেছিলেন লেটার, কাকে লিখেছিলেন আমাকে, সেকেন্ডারি অবজেক্ট প্রাইমারি অবজেক্ট। তো তাহলে ইয়েস্টারডে হি রোট মি এ লেটার, তিনি আমাকে একটি চিঠি লিখেছিলেন। ইন ভার্স কবিতায়, কিভাবে লিখেছিলেন কবিতায়, ইন ভার্স। তো এটাকে আমরা আবার অন্যভাবে লিখতে পারি যে ইয়েস্টারডে হি রোট মি, বা ইয়েস্টারডে হি কম্পোজড মি, বা ইয়েস্টারডে হি পেন্ড মি, বা ইয়েস্টারডে হি অথর্ড মি কি এ লেটার ইন ভার্স, বা ইন পোয়েট্রি বলতে পারি কবিতায়, বা ইন রাইম অর্থাৎ ছন্দে লেখা, বা ইন স্ট্যাঞ্জা, স্ট্যাঞ্জা অর্থাৎ কবিতার আকারে। তো এইভাবে তোমরা অবশ্যই লিখে নিও। চলো আমরা পরের সেন্টেন্স দেখব। পরের সেন্টেন্স আছে, এমন করে চ্যালেঞ্জ করলে আমার কবিত্ব জাগ্রত হয়ে ওঠে। তো যখন কেউ এমনভাবে চ্যালেঞ্জ করে আমার কবিত্ব জাগ্রত হয়ে ওঠে, অর্থাৎ এটা ন্যাচারাল টকিং, তো সাধারণ কথাবার্তা বলা হচ্ছে, তো এটা সর্বদাই হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা আবার সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখবো। তো কিভাবে লিখবো, হোয়েন দিয়ে শুরু করলে আমরা জানি, হোয়েন দিয়ে শুরু করলে তো প্রথমে যে সেন্টেন্সটা থাকবে হোয়েনের সাথে, তার সাথে আমরা কমা দেবো। তো হোয়েন সামন সাবজেক্ট, যখন কেউ কি করেন চ্যালেঞ্জ করে, চ্যালেঞ্জেস, হোয়েন সামন, সামন কিন্তু এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো দ্যাটস ওয়াই উই হ্যাভ টু অ্যাড এস অর ইএস টু দ্য ভার্ব। তো এই কারণে কিন্তু আমরা ভার্বের সাথে এস বাই এস যুক্ত করব, অর্থাৎ এখানে মেন হচ্ছে চ্যালেঞ্জ, তার সাথে এস যুক্ত করব, চ্যালেঞ্জেস, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে হোয়েন সামন চ্যালেঞ্জেস, কেউ যখন আমার সাথে চ্যালেঞ্জ করে, লাইক দিস এইরকম ভাবে, বা এমন করে, তাহলে কেউ যখন এমন করে চ্যালেঞ্জ করে বা করলে, তো এখানে কিন্তু আমার সাথে চ্যালেঞ্জ করে এই কথাটি কিন্তু এখানে নেই, তো সাইলেন্ট আছে, তো এখানে এই কারণে কিন্তু সাইলেন্ট রয়েছে। তো হোয়েন সামন চ্যালেঞ্জেস লাইক দিস, অর্থাৎ এমন করে কেউ চ্যালেঞ্জ করলে, বা এমন করে কেউ যদি চ্যালেঞ্জ করে, মাই পোয়েটিক স্পিরিট অ্যাওয়েকেন্স, অর্থাৎ আমার যে কবিত্ব সেটা জাগ্রত হয়ে ওঠে। তো মাই পোয়েটিক স্পিরিট, আমার কবিত্ব, অ্যাওয়েকেন্স অর্থাৎ জাগ্রত হয়ে ওঠে। বা আমরা বলতে পারি হোয়েন সামন কি করেন, প্রোভোকস, প্রোভোকস মি আমাকে উত্তেজিত করেন, বা হোয়েন সামন ডেয়ার্স মি চোখ রাঙানি করেন, বা হোয়েন সামন কি টেস্ট মি লাইক দিস এইরকম, মাই পোয়েটিক স্পিরিট অথবা মাই পোয়েটিক সোল বলতে পারি, মাই পোয়েটিক সোল, মাই পোয়েটিক ভাইব বলতে পারি, মাই পোয়েটিক এসেন্স বলতে পারি, আমার মধ্যে যে পোয়েটিক সত্তা সেগুলো কি জাগ্রত হয়ে ওঠে, অর্থাৎ অ্যাওয়েকেন্স, বা আমরা বলতে পারি সেটা অ্যারাইজ হয়, অ্যারাইজেস, সেটা জাগ্রত হয়ে ওঠে, অথবা সেটা ইমার্জেস অর্থাৎ বেরিয়ে আসে, বা আমরা বলতে পারি সেটা স্টায়ার্স, সেটা নাড়িত হয় অর্থাৎ নড়ে ওঠে। তো চলো আমরা পরের সেন্টেন্স দেখব। পরের সেন্টেন্স হচ্ছে, উনি দার্শনিক হয়ে কবিতা লিখবেন। তাহলে লিখবেন, তো এখানে কিন্তু আমরা আবার ফিউচার টেন্সে লিখব, কারণ কি লিখবেন অর্থাৎ ভবিষ্যতে লেখার কথা বলা হচ্ছে। তো হি উইল রাইট সাবজেক্ট আর অক্সিলারি ভার্ব, দেন আমরা জানি মেইন ভার্ব অর্থাৎ ভার্বের 1 নম্বর ফর্ম বসাতে হয়। হি উইল রাইট পোয়েট্রি, তিনি কবিতা লিখবেন, অবজেক্ট কি লাইক এ ফিলোসফার, দার্শনিক হয়ে বা দার্শনিকের মতো। তাহলে হি উইল রাইট এ পোয়েট্রি, বা হি উইল রাইট পোয়েট্রি লাইক এ ফিলোসফার, তিনি একজন দার্শনিকের মতো কবিতা লিখবেন। বা আমরা বলতে পারি হি উইল রাইট পোয়েট্রি লাইক এ থিঙ্কার, বা লাইক অ্যান ইন্টেলেকচুয়াল। তো চলো আমরা দেখি পরের সেন্টেন্সটি, কারণ এটা কিন্তু শেষ হয়নি।
আর আমি কবি হয়ে গদ্যে উত্তর দেব। তাহলে অ্যান্ড অর্থাৎ আর আই উইল সাবজেক্ট অক্সিলারি ভার্ব রেসপন্ড V1 আই উইল রেসপন্ড এবং আমি উত্তর দেব ইন প্রোজ অর্থাৎ গদ্যে লাইক এ পোয়েট একটা কবিতা একজন কবি হয়ে বা একজন কবির মতো আমি কবি হয়ে তিনি দার্শনিকের মতো অর্থাৎ লাইক এ ফিলোসফার হয়ে তিনি কবির মতো লিখবেন আর আমি কবি হয়ে গদ্যে উত্তর দেবো। তাহলে অ্যান্ড আই উইল রেসপন্ড এবং আমি উত্তর দেবো ইন প্রোজ গদ্যে লাইক এ পোয়েট একজন কবির মতো বা একজন কবি হয়ে। তো এখানে আমরা এইভাবে লিখতে পারি যে আই উইল রিপ্লাই আমি উত্তর দেব বা আই উইল আনসার আমি রিপ্লাই বা উত্তর দেওয়া বা আই উইল রিয়াক্ট করা বা আমি প্রতিক্রিয়া জানাবো ইন প্রোজ বা ইন টেক্সটে বা ইন ন্যারেটিভ। তো সেটা তো বন্ধু হবে না, তুমি যদি কবিতায় লেখো আমিও তোমাকে কবিতায় লিখব। তো চলো পরের সেন্টেন্স দেখব। তাও কি হয় কখনো, তো সেটা আবার এবার হচ্ছে সেন্টেন্সটা শেষ হলো। তো ক্যান সাচ এ থিং তাহলে সাবজেক্ট। তো এটাকে কিন্তু যেহেতু ইন্ট্রোগেটিভ সেন্টেন্স করা হচ্ছে তো সেই কারণে কিন্তু এখানে ক্যানটা আগে ব্যবহার করা হয়েছে। তো এটা কিন্তু অবশ্যই নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। তো ক্যান সাচ এ থিং নেভার হ্যাপেন, তো নেভার দিয়ে করা হয়েছে এখানে নেগেটিভ সেন্টেন্স। তো এটা তো কখনো তাও কি হয় কখনো বা তাও কি কখনো হতে পারে, তাহলে ক্যান সাচ এ থিং অর্থাৎ এভার হ্যাপেন, তো এমনটাও কি কখনো হতে পারে বা তাও কি কখনো হতে পারে, বা ক্যান সাচ এ থিং এভার অকার, বা টেক প্লেস ঘটতে পারে, বা ট্রান্সপায়ার হতে পারে। তো এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। তো বন্ধুরা এই ছিল আজকের একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যারা চ্যানেলটি দেখছো এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো, তোমাদের জন্য প্রতিনিয়ত ক্লাস আসবে। তো প্রতিনিয়তই তোমাদের জন্য ট্রান্সলেশন, প্রেসিস, গ্রামার, রিপোর্ট, এভরিথিং যেগুলো পরীক্ষার সাথে রিলেটেড, সেটা অবজেক্টিভ হোক বা ডেসক্রিপটিভ হোক, তোমাদের জন্য ক্লাস আনবই। তো ধন্যবাদ, চলো দেখা হচ্ছে।